বীরভদ্রপুর নামক গ্রামেতে বাসুদেব একটা মুদিখানার দোকান চালাতো। তার স্ত্রীর নাম ছিল সারদা, তার একটা ছেলে ছিল যার নাম ছিল সুনীল। বাসুদেবের জীবন খুব ভালোভাবেই কাটছিল, তার জীবনে কোনো রকম সমস্যা ছিল না। একদিন যখন সকালে তার স্ত্রী নাস্তা তৈরি করছিল, তখন তার স্বামীকে বলল, কি গো, শোনো না, আমাদের যে পূজারি জি আছে ওনার মেন না সিজারে অপারেশন হবে। বেচারার টাকার খুব দরকার। যদি ওনাকে একটু সাহায্য করতে পারতাম ভালোই হতো, কারণ আমাদের বাড়িতে সব অনুষ্ঠানে উনি এসে কিন্তু পুজো করেন, কিন্তু কোনোদিন উনি টাকা চাননি। বলো। তুমি যখন বলছো তাহলে আমি 20,000 টাকা ম্যানেজ করতে পারি। এর থেকে যদি বেশি চাও তাহলে গোপালের কাছ থেকে ধার নিতে হবে। হ্যাঁ, গোপালকে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি 20,000 টাকা দিই তাহলে বাকি টাকা কোথা থেকে জোগাড় হবে? ধীরে ধীরে ঋণ শোধ করে দেব। সারদা বলল, এইভাবে সত্যিকারের যাদের টাকার দরকার ছিল তাদেরকে সাহায্য করত, আর তার কাছে যা কিছু অর্থ থাকতো সেটা খুবই ভেবে চিন্তে খরচা করত। এইভাবেই তারা খুশি খুশি জীবন কাটাচ্ছিল। এইভাবে 2 মাস কেটে যাবার পরে পূজারী তাদের বাড়িতে এলো। সে বাসুদেবকে দেখলো যে খুব খারাপভাবে সে কাঁদছে। তারপরে পূজারী বাসুদেবকে বলল, আরে বাসুদেব বাবু, আপনি তো অনেক কাঁদছেন দেখছি, কি শরীরটা কি ভালো লাগছে না? আসুন আসুন পূজারীজি, বসুন। না না, সেরকম কিছু নাই, এমনি গলাটা খুসখুস করছিল তাই আর কি। তখনই সারদা রান্নাঘর থেকে বাইরে এসে বলল, আরে ইনি তো সবসময় এইভাবেই কাশে। এনার এই কাশিটা দেখে দেখে তো আমাদের অভ্যাস হয়ে গেছে। দোকানে বসে সারাদিন তামাক জাতীয় জিনিস খেলে কি হবে? দেখুন বাসুদেব বাবু, স্বাস্থ্যের ব্যাপারে একটু আপনার খেয়াল রাখাই ভালো, কারণ আপনার বয়স বাড়ছে তো। সে যাই হোক না কেন, আমি যে খবরটা আপনাদেরকে দিতে এসেছি সেইটার জন্যই আসা আর কি। আপনার ছেলে সুনীলের জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছি, যদি আপনারা রাজি থাকেন। দেখুন পূজারী মশাই, যদি মেয়ে ভালো পরিবারের হয়, ভালো মেয়ে হয়, অবশ্যই দেব। তারপর পূজারী মশাই তাকে সমস্ত কিছু বলল। পাত্রপক্ষ পাত্রীর বাড়িতে গিয়ে পাকা কথা বলে এলো। কিছুদিনের মধ্যেই সুনীল এবং সুমার বিয়ে ভালোভাবেই সম্পূর্ণ হলো। সুমা তার শ্বশুর বাড়িতে নতুন এসেছে, 1 সপ্তাহ সবেমাত্র হয়েছে। এইরকমই একদিন সারদা দৌড়াতে দৌড়াতে তার স্বামীর কাছে এলো। তারপরে তার স্বামীকে এই কথা বলল, কই গো, শোনো না, আমাদের গরুটা পেছনে মরে পড়ে রয়েছে। ওর মুখ থেকে ফেনা বেরোচ্ছে, মনে হচ্ছে কোনো বিষাক্ত সাপ ওকে কামড়েছে। এইটা শুনে বাসুদেব তো পুরো স্তব্ধ হয়ে গেল। আরে এইসব কি বলছো তুমি? আমরা এখন কি করব? আমরা ওই গরুটাকে হারিয়ে ফেললাম, দেখছি আমি কি করা যায়, তুমি টেনশন করো না। সেদিনের পর থেকে বাসুদেবের শরীর ধীরে ধীরে আরো খারাপ হতে লাগলো। তারই মধ্যে সুনীলকে অন্য জায়গাতে কাজের জন্য ট্রান্সফার করে দিল। সেই জন্য সুনীল ও তার বাবা ঠিকঠাকভাবে খেয়াল রাখতে পারছিল না। মনে মনে তার একটু খারাপ লাগছিল, কষ্টও পাচ্ছিল। যা কিছু অশুভ তাদের বাড়িতে হচ্ছিল, সারদা ভাবলো যে নতুন বউ আসায় এই সব কিছু ঘটছে। সেই জন্য প্রত্যেক ছোটখাটো ভুলেতে শাশুড়ি তার বৌমাকে অনেক কথা শোনাতো এবং বকাবকি করত। যেহেতু সুনীল অন্য শহরেতে কাজ করছিল, সেজন্য বাড়িতে কি হচ্ছে সেটা সে জানে না। কিছুদিন পরে হঠাৎ করে একদিন বাসুদেব বাবু মারা যায়। সমস্ত রীতিনীতি এবং অন্তিম সংস্কারের পরে সারদা হতাশ এবং উদাস হয়ে খুবই রেগে গেল তার বৌমার উপরে। তুমি বাড়িতে প্রবেশ করা মাত্রই 1 সপ্তাহের মধ্যে আমাদের গরুটা মারা গেল। এখন আমার ছেলে নিজের বাবার কাছে না থেকে অন্য গ্রামে কাজের জন্য চলে গেল, আর আজ আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম। তুমি যেই থেকে এসেছো সব কিছুই খারাপ হচ্ছে। এইভাবে সে কেঁদে কেঁদে সমস্ত দোষারোপ তার বৌমাকে করতে লাগলো আর তাকে লাঠি দিয়ে মারতে লাগলো। হঠাৎ করে সুনীল ওখানে এসে তার মায়ের উপরে রেগে গিয়ে বলল, মা, এইসব কি বলছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে? তার মানে আপনি বলতে চাইছেন যে বাড়িতে যা কিছু অশুভ হচ্ছে সেটা সুমার জন্যই? এটা তো খারাপ কথা। আরে ওই, তুই তোর স্ত্রীর হয়ে কেন বলছিস? আজ ওর জন্য আমাদের বাড়ির তারতম্য নষ্ট হয়ে গেল। তার মায়ের কথা শুনে সুনীল তো আরো রেগে গেল। সবকিছুর জন্য সুমাই একমাত্র দায়ী? এইটা কি ধরনের কথা মা? আমি তোমাকে কতবার বলেছি যে পিছনের উঠোনটাকে সাফ করো, আমার কথা শুনেছো? সমস্ত সাপ পোকামাকড় ঘোরাঘুরি করে।
তারপরে যখন বাবা বেঁচে ছিল তখন উনি বললেন যে এই গাছটাকে কাটা যাবে না, এই গাছটা নাকি ওনার পূর্বপুরুষের স্মৃতি, আর এতে তুমি সর্বদা বাবার সাথে সম্মতি দিয়েছো। যদি তুমি পিছনের উঠোনটাকে পরিষ্কার করতে তাহলে কি ওখানে সাপ ঢুকতো আর না আমাদের গরুটাকে কামড়াতো। এবার আসি আমার ট্রান্সফর্মের কথায়। সোমা কি আমার অফিসে বলেছিল আমার বসকে ফোন করে যে আমার স্বামীকে অন্য জায়গায় বদলি করে দাও? বাবা যখন বেঁচে ছিল তখন বাবাকে মাঝে মাঝে হাসপাতালে নিয়ে যেতাম, যার কারণে অফিস অনেক কামাই হতো, সেই জন্য ওনারা বদলি করে দিয়েছে। এবার আসি বাবার মৃত্যুর কথায়। আমি কতবার বাবাকে মানা করেছি যে বাবা খৈনি খাওয়াটা ছেড়ে দাও, বয়স হচ্ছে তোমার। আমার কি কোনো কথা শুনেছে? শোনেনি, সেই জন্য ওনার ফুসফুস খারাপ হয়ে মৃত্যু হয়েছে। মা, এর জন্য দায়ী সুমা কি করে হলো আমাকে বোঝাও। ছেলের মুখ থেকে এক একটা শব্দ সারদা খুবই মনোযোগ সহকারে শুনছিল। এইভাবে সুনীল একের পর এক বলেই যাচ্ছিল, যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটা পুরোপুরিভাবে আমারই জন্য। শুধু শুধু তুমি যদি সুমাকে দায়ী করো আমি তো এতে মেনে নেব না, আমি এগুলো সহ্য করি না। যখন তার ছেলে এই কথা বলল তখন সারদা সে তার ভুলটাকে বুঝতে পারল। অবশেষে তার চোখ খুলল। সেই দিনের পর থেকে সারদা সুমাকে নিজের মেয়ের মতো করে দেখত। তারা তিনজন একসাথে সুখে জীবন কাটাতে লাগলো। নন্দিনীর পাথর ছোঁড়ার কারণে তার শাশুড়ির মাথায় চোট লাগে। তখনই তার ভাই বাসুদেব তার কাছে এলো। আরে রে দিদি, তোমার মাথাতে আঘাত কি করে লাগলো? ওই ফর্সা বৌমা আমার মাথায় পাথর ছুঁড়ে ওই কালো বউটাকে নিয়ে এই নদী পার করে পালিয়েছে। হে ভগবান, এবার নদী পার করে ওই পারেতে যাবো কিভাবে? তারপরে বৌমাগুলোকে কি করে মারবো? এখন তো ওরা অনেক দূরেও চলে গেছে, আর নদীটা আমরা কি করে পার করব? আর যদি নদী পারও করে নেব কিন্তু এখন ওদের ধরতে পারবো না। এখন তো আমরা অনেক বড় বিপদে পড়ে গেলাম, এর থেকে বাইরে বের হতে হবে। দিদি, আমাদের সমস্যাটা কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আরে ওরা যদি সব কথা নিজেদের স্বামীদেরকে বলে দেয় তখন কি করব? ওদেরকে আটকাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু ওদেরকে কিভাবে আমি থামাবো? আমার মাথায় চোট লেগেছে, চল আগে থানায় গিয়ে দুটো বৌমার নামে রিপোর্ট লেখাই, তারপরে পুলিশ ওদেরকে খুঁজে গ্রেপ্তার করে জেলে বন্দি করবে, তখন আমাদের আর অসুবিধা হবে না। ছেলেদেরকেও বলবো যে আমাকে মেরে ওরা দুজনে পালিয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তাড়াতাড়ি চলো, তোমাদের বৌমার নামে এখনই আমি ডায়েরি করব। এইরকম বলে দুজনে থানায় গিয়ে রিপোর্ট লেখায়। তারা রিপোর্ট লেখালো যে তার বৌমারা নাকি তার উপরে অত্যাচার করে। তারপরে পুলিশ ইন্সপেক্টর তাদের খোঁজে বেরিয়ে পড়ে। ওইদিকে দুই যা অনেকটা দূরে পালানোর পরে একটা জায়গায় গিয়ে বসে পড়ে। দিদি, আমি আর এগিয়ে যেতে পারবো না, আমার পায়ে চোট লেগেছে, রক্ত বের হচ্ছে, অনেক ব্যথা করছে, আমি আর হাঁটতে পারবো না। কান্তা তাকে পাথর দিয়ে মেরেছিল বলে তার ওই চোটটা লেগে রক্ত বের হয়। তারপরে নন্দিনী একটা কাপড় নিয়ে রক্তের ওপরে বেঁধে দিল। আরে বোন, আরেকটু এগিয়ে যেতে হবে, কাউকে দেখে সাহায্য চাইবো আর ফোনটা নিয়ে স্বামীদেরকে ফোন করব, তাহলে এই পরিস্থিতি থেকে বাঁচতে পারবো, কারণ আমাদের স্বামীরা কিছুই জানে না, আর জানি না ওই দুষ্টু শাশুড়ি কি করছে। সেই জন্য বোন একটু সাহস করে চলো আর একটু এগিয়ে যাই। এইভাবে খানিকক্ষণ পরে দুজনে উঠে রাস্তার ধারে হাঁটতে লাগলো। তারা সেখানে এক ব্যক্তিকে দেখতে পেল। তার কাছে গিয়ে বলল, দাদা একটু আপনার ফোনটা দিন না, একটা জরুরি কল করব আমি। ওই ব্যক্তি রাজি হয়ে নিজের ফোনটা দিয়ে দেয়। নন্দিনী তার স্বামীকে ফোন করে সব কথা বলার চেষ্টা করে। তখনই পুলিশ ইন্সপেক্টর তাদের কাছে চলে আসে। আপনাদের নামে এফআইআর করা হয়েছে, আপনাদের নামে অভিযোগ আছে, আপনারা দুজন আপনার শাশুড়িকে মারতে চেয়েছিলেন। স্যার স্যার, এক মিনিট থামুন, আমার কথাটা শুনুন। আপনি আমাদের বেকার গ্রেপ্তার করবেন, আমরা কিন্তু কোনো ভুল করিনি। আমাকে একবার আমার স্বামীকে ফোন করতে দিন প্লিজ, একবার। যা তোমাদের বলার আছে থানাতে গিয়ে বলবে, চলো এখনই। পুলিশ ইন্সপেক্টর তাদের একটাও কথা না শুনে তাদেরকে জোর করে থানায় নিয়ে গেল, তাদের জেলে বন্দি করে দেয়। এইটা শোনার পরে কান্তা নিজের দুই ছেলেকে ফোন করে তাদেরকে বাড়ি আসতে বলে। কি হয়েছে মা, কি হয়ে গেছে, এমন কি দরকারি কাজ পড়ে গেল? এইভাবে বড় ছেলে জিজ্ঞাসা করে।
তুমি আর তোমার ছোট ভাই তাড়াতাড়ি বাড়ি এসো, ফোনে সব কথা বলা যাবে না, তাড়াতাড়ি এসো। এই রকম বলে ফোনটা কেটে দিল। তখন এই ছোট ছেলের কাছে থানা থেকে ফোন আসে আর তার স্ত্রীদের ব্যাপারে বলে। এইটা শুনে ছোট ছেলে তো অবাক হয়ে গেল। সে নিজের বড় ভাইকে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, আমাদের এখনই বাড়িতে যেতে হবে। সেই জন্য তারা দুজনে বাড়ির জন্য বেরিয়ে পড়ে। সেখানে কান্তা এমন অভিনয় করে যেন সে একেবারে নির্দোষ। তার মাথায় ব্যান্ডেজ করা ছিল। এই অবস্থায় ছেলেদের কাছে গেল। মা, এইসব কি হয়ে গেল? তোমার মাথা কি করে ফাটলো? আর ওরা দুজন থানাতে কি করছে? এসব কি হচ্ছে নাকি? কি হলো কি বলবো তোদেরকে? আমি ওদের দুজনের কি ক্ষতি করেছি আমি বুঝতে পারছি না। ওরা আবার আমাকে মারার চেষ্টা করেছে। তোমার মামা সঙ্গে ছিল বলে বেঁচে গেলাম আমি। এইটা তুমি কি বলছো? ওরা দুজন তোমাকে মারার চেষ্টা কেন করবে? তুমি কিছুই জানো না বাবা। ওরা সব সময় আমাকে দেখে ঘেন্না করতো। ওরা দুজনে তো আগেও আমাকে মারার চেষ্টা করেছে, কিন্তু তোমরা দুজনে তো ওদের কথাই বিশ্বাস করলে, আমার কথাই শোনোনি। এবারেও তো তাই হলো। তাই আমি ভয়ে পুলিশে খবর দিলাম। এইভাবে যখন সে বলল তখন তার ভাই বাসুদেবও তার হয়ে বলতে লাগলো। তারপরে দুই ভাই মিলে থানায় গিয়ে নিজেদের স্ত্রীর সাথে দেখা করে। তাদেরকে সেখানে আসতে দেখে নন্দিনী আর নলিনী কাঁদতে লাগলো। এই নন্দিনী, তুমি এটা কি করলে? তুমি আমার মাকে মারার চেষ্টা করেছিলে? আরে শোনো, তুমিও তোমার মায়ের কথাই বিশ্বাস করলে। আমি তোমায় বলছি কি হয়েছিল। সে বোঝালো যে কি হয়েছিল আর নলিনীর পায়ে যে চোট লেগেছিল সেটাও দেখালো। দুজনে এটা দেখে অবাক হয়ে যায়। এর সমাধানটা তাহলে কি? তাদের স্ত্রীরা যা বলেছে সেটাও সত্যি মনে হলো, কিন্তু তারা কি করবে বুঝতে পারছিল না। আগে ওদের দুজনকে জামিন করিয়ে নিই, তারপরে দেখবো কি করা যায়। না হলে পাড়া প্রতিবেশীদের কাছে তো আমাদের মান সম্মান চলে যাবে। সেই জন্য তারা বাড়ি গিয়ে নিজের মাকে বলে কেসটা ফিরিয়ে নিতে। সেই কেসটা তুলে নেওয়ার পরে সবাই একসাথে মিলে বাড়িতে যায়।